সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে আমি তোমাদের জানাচ্ছি স্বাগতম। যদিও আজকের একটু দেরি হয়ে গেল আসতে, ক্লাসটি শুরু করতে একটু দেরি হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আজকে আমি পড়াবো তোমাদের রাসায়নিক বন্ধন এসএসসি কেমিস্ট্রি লেভেলে চ্যাপ্টার 5। আজকে কি গতকালকে পড়িয়েছিলাম তোমাদের যোজনী, যোজ্যতা ইলেকট্রন, আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত। তাহলে যদিও এটি হলো মেইন কেমিস্ট্রিতে যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন, আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত সম্পর্কে অনেক কিছু বিস্তারিত আলোচনা আছে, যা এক লেকচার বা 2 লেকচারে যাওয়া অনেক সময় সংকলন করা যায় না। লক্ষ্য করো, আমরা যদি বলি KMnO4 এর গাঠনিক সংকেত কি, এখন তোমরা লক্ষ্য করো আসলে তাহলে প্রান্তীয় মৌল দুটি, অক্সিজেন আর পটাশিয়াম, আর কেন্দ্রীয় মৌল কোনটি? ম্যাঙ্গানিজ। তাহলে পটাশিয়ামের আমরা যোজনী জানি 1 আর এর জারণ মান জানি +1। অক্সিজেনের যোজনী জানি 2 এবং চার্জ কত? -2। তাহলে চার্জের সংখ্যাই হলো অক্সিজেনের ক্ষেত্রে জারণ মান, তাহলে কত? -2। কয়টা অক্সিজেন আছে? 4টা অক্সিজেন আছে, 4 দুগুণে কত? 8। তাহলে -8 থেকে যদি +1 যায় তাহলে ম্যাঙ্গানিজের জারণ মান কত হয়? +7। এই +7ই হলো ম্যাঙ্গানিজের তখন যোজনী। যোজনী কত? 7। যোজনী কত? 7 আর জারণ মান কত? +7। তাহলে এভাবে তোমাদের কেন্দ্রীয় পরমাণুর জারণ মান, যোজনী আমরা হিসাব করতে পারবো কার মাধ্যমে? চার্জের মাধ্যমে বা জারণ মানের মাধ্যমে। জারণ মান তোমাদের সপ্তম অধ্যায়ে আমরা শিখাবো। লক্ষ্য কর, এখন এর গাঠনিক সংকেত যদি লিখি, এখন কিভাবে লিখবো? আমরা লিখলাম এই হলো পটাশিয়াম, এর যোজনী যেহেতু 1 সুতরাং একটা অক্সিজেন দিলাম, অক্সিজেনের যোজনী কত? 2। ম্যাঙ্গানিজ দিলাম এখানে। লক্ষ্য করো তাহলে পরবর্তী থাকে কি? আরেকটা অক্সিজেন থাকে, দুটো আরো কয়টি অক্সিজেন থাকে? 2টি অক্সিজেন থাকে। তাহলে 1 2 অক্সিজেনের পূর্ণ হলো, এই অক্সিজেনের 2 পূর্ণ হলো, বাকি আর 2টি অক্সিজেন থাকে কত? 4টি। অর্থাৎ লক্ষ্য করো এই ম্যাঙ্গানিজের 1 2 3 4 5 6 7 7টি পূর্ণ হয়ে গেল। এভাবে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের গাঠনিক সংকেত ব্যাখ্যা করা যায়। এখন ইহা থেকে গাঠনিক সংকেত থেকে আমরা বুঝলাম যোজনী বের করতে পারলাম। এখন যোজনী বের করতে পারলাম কিন্তু আণবিক সংকেত থেকে। কিন্তু অনেক যৌগ আছে যাদের আণবিক সংকেত থেকে যোজনী নির্ণয় করা যায় না, যার গাঠনিক সংকেত থেকে যোজনী নির্ণয় করা যাবে। যেমন এরকম কি কি যৌগ আছে লক্ষ্য করো, C2H2। এখানে লক্ষ্য করো যদি কার্বনের যোজনী মনে হয় কি 1, হাইড্রোজেনের যোজনীও কি 1 নিয়ম অনুসারে। কারণ আমরা কি বলছিলাম, হাইড্রোজেনের যোজনী যাবে কার কাছে? কার্বনের কাছে। আর কার্বনের যোজনী যাবে কার কাছে? হাইড্রোজেনের কাছে। এখন যেহেতু মনে হয় কি আপাত দৃষ্টিতে যোজনী হাইড্রোজেনেরও 1 কার্বনেরও 1, কিন্তু বাস্তবে কার্বনের যোজনী কত? 4, যা গাঠনিক সংকেত ছাড়া তুমি বুঝতে পারবে না। কারণ এখানে কার্বনের যোজনী কত? 4, যা গাঠনিক সংকেতের মাধ্যমে তুমি বুঝতে পারবে, তাছাড়া বুঝতে পারবে না। এখানে লক্ষ্য করো কার্বনের 4 কিভাবে? 1 2 3 4, এভাবে এই কার্বনের 4, আবার 1 2 3 4 এই কার্বনের 4, আর হাইড্রোজেনের কত? 1। শুধুমাত্র কার্বনের যোজনী দেখেই আমরা গাঠনিক সংকেত দেখেই এর যোজনী
জানতে পারবো এবং এটা মুখস্থ রাখতে হবে যে কার্বনের যোজনী কত 4। তাই এর পাশে 4টি হাত দরকার হবে, মানে 4টি বন্ধন দরকার হবে। তেমনি যদি বলি হাইড্রোজয়িক অ্যাসিড, তোমরা জানো অ্যামোনিয়ার ক্ষেত্রে তোমাদের বলছিলাম নাইট্রোজেনের যোজনী কত 3। এক্ষেত্রে নাইট্রোজেনের লক্ষ্য করো 1 1 1, তাহলে নাইট্রোজেনের যোজনী কত 3। নাইট্রোজেনের যোজনী কত 3, যদিও 1 2 3 এভাবে তোমার নাইট্রোজেনের যোজনী 3 বাহির করা যায়। যদি বলি হাইড্রোজয়িক অ্যাসিড N3H, এর নাম হাইড্রোজয়িক অ্যাসিড। তা হাইড্রোজয়িক অ্যাসিডে কি N3H, N3H, ইহা থেকে বোঝা যায় কি নাইট্রোজেনের যোজনী কত 3, আর হাইড্রোজেনের যোজনী কত, সরি হাইড্রোজেনের যোজনী কত 3 আর নাইট্রোজেনের যোজনী কত 1 বোঝা যায়। কিন্তু কখনো কি হাইড্রোজেনের যোজনী 3 হয়? কারণ হাইড্রোজেনের ইলেকট্রনই তো আছে একটা, তাহলে 3 হয় কিভাবে? এখন এর গাঠনিক সংকেত থেকে বোঝা যাবে হাইড্রোজয়িক অ্যাসিডে হাইড্রোজেনের যোজনী 1 আর নাইট্রোজেনের যোজনী 3 আর 5। একটা নাইট্রোজেনের যোজনী 5 আর দুটি নাইট্রোজেনের যোজনী কত ব্যবহৃত হলো 3 ব্যবহৃত হলো। এটা হলো হাইড্রোজয়িক অ্যাসিডের গাঠনিক সংকেত। হাইড্রোজয়িক অ্যাসিডের গাঠনিক সংকেত। এভাবে তোমরা গাঠনিক সংকেত দেখে তুমি কয়টা যোজনী তা নির্ণয় করতে পারবে, কিন্তু তুমি আণবিক সংকেত দেখে যোজনী নির্ণয় করতে পারবে না। আণবিক সংকেত থেকে কি যোজনী নির্ণয় করতে পারবে না, এগুলো ভালোভাবে ফলো করতে হবে। আর যদি যৌগ বলি, লক্ষ্য করো তোমরা Fe2 Fe3O4 ফেরাসোফেরিক অক্সাইড, ফেরাসোফেরিক অক্সাইড অথবা ট্রাই আয়রন টেট্রা অক্সাইড, ট্রাই আয়রন টেট্রা অক্সাইড। ইহা থেকেও বোঝা যায় না আয়রনের যোজনী কত। আয়রনের যোজনী মনে হয় কি স্বাভাবিকভাবে 4 আর অক্সিজেনের যোজনী মনে হয় কি 3, কিন্তু আসলে এটা হলো মিশ্র অক্সাইড। এটা কার কার সমন্বয়ে গঠিত? ফেরাস অক্সাইড এবং ফেরিক অক্সাইড, এই দুইটা অক্সাইড মিলে হয় তোমার ফেরাসো ফেরিক অক্সাইড। কি অক্সাইড? ফেরাসো ফেরিক অক্সাইড, যেখানে আয়রনের 3 এবং 2 যোজনী দুটি ব্যবহৃত হলো। আয়রনের কি 3 এবং আয়রনের এখানে কত যোজনী 2 ব্যবহৃত হলো, এখানে আয়রনের কত যোজনী ব্যবহৃত হলো? আয়রনের 3 যোজনী ব্যবহৃত হলো। তাহলে এই যৌগের মধ্যে আয়রনের কত 2 আর 3 উভয় যোজনী ব্যবহৃত হলো, যা গাঠনিক সংকেত জানলে তুমি লিখতে পারবে, নাইলে তুমি পারবে না স্বাভাবিকভাবে। এবং এটাকে বলা হয় মিশ্র অক্সাইড। কি অক্সাইড? মিশ্র অক্সাইড। এখন তোমরা এই গাঠনিক সংকেত সম্পর্কে তোমরা বুঝলা। এখন আমরা শিখাবো তোমাদের রাসায়নিক বন্ধনের যে যোজনীগুলো পড়িয়েছি, আরো কিছু যোজনী আছে তোমরা জানো, সুপ্ত যোজনী। জানতে হবে কি সুপ্ত যোজনী, জানতে হবে কি সক্রিয় যোজনী, জানতে হবে কি পরিবর্তনশীল যোজনী। এখন
আমরা জানি যখন কোনো পরমাণু একাধিক যোজনী প্রদর্শন করে তখন সেই মৌলের যোজনীকে বলা হয় পরিবর্তনশীল যোজনী। কি যোজনী? পরিবর্তনশীল যোজনী। লক্ষ্য করো, কার্বনের যখন ইলেকট্রন বিন্যাস করি স্বাভাবিক অবস্থায় 1s2 2s2 2px1 2py1 2pz তখন 0, তখন কয়টা বিজোড় ইলেকট্রন আছে? দুটো। তখন কার্বনের অক্সিজেনের সাথে দুই যোজনী ব্যবহৃত হলো, তখন কার্বন মনোঅক্সাইড গঠন করলো। কি অক্সাইড? কার্বন মনোঅক্সাইড, যেখানে কার্বনের যোজনীয় 2, অক্সিজেনের যোজনীয় 2। যখন কার্বনকে একটু এক্সাইটেড করব, উত্তেজিত করব, তখন 1s2 2s তখন কত হবে? 1, 2p কি x1, 2p কি y1, 2pz1। তখন লক্ষ্য করো কয়টি যোজনী হলো? 1 আর 3 কত? 4। তাহলে 4টা বিজোড় ইলেকট্রন হলো। যোজনী কত? 4। তখন কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। কি অক্সাইড? কার্বন ডাই অক্সাইড। এখানে কার্বনের যোজনী লক্ষ্য করো, অক্সিজেনের কার্বনের যোজনী 4, অক্সিজেনের যোজনী কত? 2। 2 আর 4 যদি কাটা যায় তাহলে কি থাকে? CO2, কার্বন ডাই অক্সাইডের যোজনী। এখন লক্ষ্য করো, তাহলে সক্রিয় যোজনী কাকে বলে একটু বুঝাই। কোন যৌগে কোন মৌলের যে যোজনী কার্যকর থাকে তাকে বলা হয় সক্রিয় যোজনী। আবার মনোযোগ দিয়ে শোনো, কোন যৌগে কোন মৌলের যে যোজনী কার্যকর থাকে তাকে বলা হয় সক্রিয় যোজনী। যেমন কার্বন মনোঅক্সাইডে কার্বনের সক্রিয় যোজনী 2, কার্বন ডাই অক্সাইডে কার্বনের সক্রিয় যোজনী কত? 4। আবার কার্বন ডাই অক্সাইডে কার্বনের সক্রিয় যোজনী কত? 4। কার্বন ডাই অক্সাইডে কার্বনের সক্রিয় যোজনী কত? 4। এখন আসো, কার্বনের কিন্তু সর্বোচ্চ যোজনী কত? লক্ষ্য করো, সর্বোচ্চ যোজনীও কিন্তু 4। তাহলে সর্বোচ্চ যোজনী কি? যেটা সর্বোচ্চ ব্যবহার করতে পারে সেইটি হলো সর্বোচ্চ যোজনী। এখন যেহেতু, তাহলে সুপ্ত যোজনী কাকে বলে? এখন লক্ষ্য করো, সুপ্ত যোজনী কাকে বলে তোমরা জানো। আমরা সুপ্ত যোজনী কাকে বলে তোমাদের আমি দেখাচ্ছি, মনোযোগ দাও। সর্বোচ্চ যোজনী বিয়োগ কোন যৌগের কোন মৌলের যে সক্রিয় যোজনী ব্যবহৃত হয়, যে যোজনী ব্যবহৃত হয় তাকে বলা হয় কি? সক্রিয় যোজনী। সমান সমান সুপ্ত যোজনী। লক্ষ্য করো, সর্বোচ্চ যোজনী বিয়োগ কি? সক্রিয় যোজনী সমান কি? সুপ্ত যোজনী। তাহলে কার্বন মনোঅক্সাইডের সুপ্ত যোজনী কত? তাহলে কার্বনের সর্বোচ্চ যোজনী কত? 4 বিয়োগ সব কার্বন মনোঅক্সাইডে কার্বনের সক্রিয় যোজনী কত? 2। তাহলে কার্বন মনোঅক্সাইডে কার্বনের সুপ্ত যোজনী কত? 4 বিয়োগ 2 সমান 2। সুতরাং কার্বন মনোঅক্সাইডে কার্বনের সুপ্ত যোজনী 2। তাহলে সুপ্ত যোজনী কাকে বলে? কোন পরমাণুর সর্বোচ্চ যোজনী এবং ওই পরমাণু দ্বারা যে যৌগ গঠন হবে তাকে বলা হয় সক্রিয় যোজনী। এই দুটির পার্থক্যকেই বলা হয় সুপ্ত যোজনী। আবার কোন মৌলের সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর মধ্যে পার্থক্যকেই বলা হয় কি? সুপ্ত যোজনী। তেমনি যদি মনোযোগ দিয়ে শোনো, কার্বন ডাই অক্সাইডের সুপ্ত যোজনী কত? কার্বনের সর্বোচ্চ যোজনী কত? 4। কার্বন ডাই অক্সাইডে কার্বনের সক্রিয় যোজনী কত? 4। 4 বিয়োগ 4 সমান কত? 0। এভাবে সক্রিয় যোজনী এবং সুপ্ত যোজনী আমাদের হিসাব করতে হবে এবং তোমাদের বারবার আসে। যদি আরেকটু আমরা লক্ষ্য করি,
যদি আমরা একটা বড় যৌগ দিয়ে দেখাই, লক্ষ্য করো সালফার এর 16 এর ইলেকট্রন বিন্যাস যদি দেখাই 1s2 2s2 2p6 3s2 3px2 3py1 3pz1। এখানে লক্ষ্য করো সালফারের যোজনী সর্বশেষ শক্তি স্তরে দুটি বিজোড় ইলেকট্রন আছে, সুতরাং এর যোজনী কত 2, যেমন H2S। এখানে যেমন কি বলছি H2S গ্যাস, লক্ষ্য করো H2S এ সালফারের যোজনী কত 2। যদি সালফারকে একটু এক্সাইটেড করি, লক্ষ্য করো সালফারকে কি করব এক্সাইটেড করব, এক্সাইটেড করে লক্ষ্য করো 1s2 2s2 2p6 3s2 3px তখন 1 হবে, 3py 1 হবে, 3pz 1 হবে, 3d xy d অরবিটাল খালি আছে তৃতীয় শক্তি স্তরে 1। তাহলে লক্ষ্য করো এই যে px এর দুটো ইলেকট্রন ছিল, এক্সাইটেড হয়ে এই দুটো ইলেকট্রনের একটি ইলেকট্রন একই শক্তি স্তরের খালি d অরবিটালে স্থানান্তরিত হয়, তখন বিজোড় হয় কয়টি, একটি, দুটি, তিনটি, চারটি বিজোড় ইলেকট্রন হয়। যেমন সালফার ডাই অক্সাইড, কি অক্সাইড, সালফার ডাই অক্সাইড। আবার যদি আরেকটু উত্তেজিত করি, লক্ষ্য করো এখানে সালফারের যোজনী কত 4, সালফারের যোজনী কত 4। আরেকটু যদি এক্সাইটেড করি, লক্ষ্য করো 1s2 2s2 2p6 3s, তখন এই যে দুটো ইলেকট্রন আছে একটা ইলেকট্রন 3d তে স্থানান্তরিত হবে, 3ds1 3px1 3py1 3pz1 3dxy1 3dyz1। মোট লক্ষ্য করো কয়টি ইলেকট্রন আছে বিজোড়, 1 2 3 4 5 6টি। তাহলে সালফারের এখানে 6 ব্যবহৃত হইল। যেমন সালফিউরিক অ্যাসিডে, কি অ্যাসিডে, সালফিউরিক অ্যাসিডে বা সালফার ডাইঅক্সাইডে, সালফিউরিক অ্যাসিডে সালফারের যোজনী 6 দেখালাম কালকের গাঠনিক সংকেতে, অথবা সালফার ডাইঅক্সাইডে সালফারের যোজনী কত 6। সালফার ডাইঅক্সাইডে সালফারের যোজনী কত 6। যেহেতু আর কোনো বিজোড় ইলেকট্রন হতে পারে না, তাই এর সর্বোচ্চ যোজনী 6। তাহলে এখন আসো H2S এ সালফারের সুপ্ত যোজনী কত, সালফারের সুপ্ত যোজনী কত। তাহলে এখানে সালফারের সর্বোচ্চ যোজনী কত 6, এখানে সক্রিয় যোজনী কত 2। তাহলে মোট H2S গ্যাসে সালফারের সুপ্ত যোজনী কত 4, সালফারের সুপ্ত যোজনী কত 4। আবার লক্ষ্য করো সালফার ডাইঅক্সাইড গ্যাসে সালফারের সুপ্ত যোজনী কত 6 বিয়োগ ব্যবহৃত সক্রিয় যোজনী কত 4, সালফারের এখানে সক্রিয় যোজনী কত 4। তাহলে 2 হলো সালফার ডাইঅক্সাইডে সালফারের সক্রিয় যোজনী, সরি সুপ্ত যোজনী, সালফারের কি যোজনী, সুপ্ত যোজনী কত হবে তোমার 2। সালফিউরিক অ্যাসিডে বা সালফার ডাইঅক্সাইডে লক্ষ্য করো এখানে সালফারের সর্বোচ্চ যোজনী 6 আর সক্রিয় যোজনীও কত 6, বা সালফিউরিক অ্যাসিডে সালফারের সর্বোচ্চ যোজনী 6 সক্রিয় যোজনী 6, তাহলে কত হবে সুপ্ত যোজনী 0। তাহলে সালফার ডাইঅক্সাইডে বা সালফিউরিক অ্যাসিডে
সালফারের সুপ্ত যোজনী 0, সুপ্ত যোজনী কত 0। এভাবে আমরা কি কি হিসাব করতে পারি? সুপ্ত যোজনী, সক্রিয় যোজনী হিসাব করতে পারবো, আর একই সাথে পরিবর্তনশীল যোজনী তোমাদের দেখালাম। এবং এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বুঝার জন্য, কারণ সবসময় আসে, এমসিকিউতে আসে, পরীক্ষায় আসে তোমাদের। এখন আমরা শিখাবো তোমাদের আসলে এই যোজনীর যে ব্যবহার করলাম, আগেই বলছিলাম প্রত্যেকটা মৌলিক চায় বা পরমাণু চায় পার্শ্ববর্তী বা নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের গঠন অর্জন করতে। এখন প্রশ্ন হলো, এই নিষ্ক্রিয় গ্যাস কারা? তোমাদের পর্যায় সারণীতে দেখিয়েছিলাম, পর্যায় সারণীর ডান দিকে 18 নম্বর গ্রুপে অবস্থিত 6টি মৌল, যদিও এখন 7টি, তো 6টি তোমাদের পরিচিত অতি, যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এই 6টি মৌল যাদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। কেন এদের নিষ্ক্রিয় গ্যাস বলা হয় লক্ষ্য করো। এর পারমাণবিক সংখ্যা 2, এর ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় যে 1s2, এর সর্বশেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন আছে। তোমরা জানো প্রথম শক্তি স্তরে ধারণ ক্ষমতা 2, 2টা ইলেকট্রনের পূর্ণ থাকার কারণে এর দ্বিত্ব পূর্ণ থাকার কারণে ইলেকট্রন ত্যাগ করবে না, ইলেকট্রন গ্রহণ করবে না, কারোর সাথে শেয়ারও করবে না। এই কারণে এর গঠন স্থায়ী। নিয়নের ক্ষেত্রে আমরা যদি হিসাব করি 1s2, 2s2, 2p6, এর অষ্টক পূর্ণ। এভাবে যদি আর্গনের কথা হিসাব করি, লক্ষ্য করো আর্গন কত 18, তাহলে আমরা লিখতে পারি নিয়ন 10, আর বাকি থাকে কয়টি 8টি, তাহলে 3s2, 3p6, সর্বশেষ শক্তি স্তরে কয়টি আছে 8টি আছে। 8টি থাকার কারণে এর অষ্টক পূর্ণ। কি পূর্ণ? অষ্টক পূর্ণ। যদি ক্রিপ্টনের কথা হিসাব করি, ক্রিপ্টন 36, তাহলে লক্ষ্য করো আমরা আর্গন 18 পর্যন্ত লিখলাম, তারপর 3d10 লিখলাম, 18 আর 10 28, 28 আর 8, 8 মানে কি 4s2, 4p6। এভাবে লক্ষ্য করো সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন আছে। এই 8টা ইলেকট্রন থাকার কারণে এরা নিষ্ক্রিয় গ্যাস। জেননের কথা যদি হিসাব করি 54, জেনন কত 54, তাহলে আমরা ক্রিপ্টন লিখলাম 36, তারপর লিখব 4d10 46, তারপর লেখো 5s2, 5p6, তাহলে কত হলো লক্ষ্য করো 46 আর 2 48 আর 6 54, রেডন কত 86। লক্ষ্য করো তোমরা জেনন 54 লিখলাম, তারপর 4f14 লিখতে হবে, 6d10 আসবে, 6d10 আর আসবে 5d10, 6d10 না 5d10। লক্ষ্য করো 5d10, 6s2, 6p6, মোট কত 86, মোট কত 86। এভাবে তোমরা হিসাব করে দেখলা যে প্রতিটা পরমাণুরই নিষ্ক্রিয় গ্যাসের সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকায় এরা অষ্টক পূর্ণ।
এদের নিকটবর্তী পরমাণু বা মৌলগুলো চায় এদের গঠন অর্জন করতে, হয় কি করে, ইলেকট্রন গ্রহণ করে, অথবা ইলেকট্রন শেয়ার করে, অথবা ইলেকট্রন ত্যাগ করে। তাহলে কি কি করবে, ইলেকট্রন ত্যাগের মাধ্যমে, ইলেকট্রন গ্রহণের মাধ্যমে, অথবা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। এখন আমাদের প্রশ্ন হলো, কারা ইলেকট্রন ত্যাগ করবে, কারা ইলেকট্রন গ্রহণ করবে, আমরা সেটা তোমাদের দেখাবো। লক্ষ্য করো, তোমাদের কাজ জানার দরকার। এটা হলো নিয়ন, এর ইলেকট্রন বিন্যাস 10, 1s2, 2s2, 2p6। তোমরা মনোযোগ দিয়ে শুনবে। আর এটি হলো আর্গন, যার ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। আমার উদ্দেশ্য হলো কারা ইলেকট্রন ত্যাগ করবে, কারা গ্রহণ করবে, কারা শেয়ার করবে, সেটা তোমাদের বোঝানো। কোন পর্যায়ের মৌলগুলো দিয়ে, তৃতীয় পর্যায়ের আগে মৌলগুলো দিয়ে দেখাই। এর নিয়নের পরে আছে কে, সোডিয়াম 11, এর ইলেকট্রন বিন্যাস কি 1s2, 2s2, 2p6, 3s1। সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে। এরপর কি, ম্যাগনেসিয়াম, কত, 12, 1s2, 2s2, 2p6, 3s2। সর্বশেষ শক্তি স্তরে দুটো ইলেকট্রন আছে। অ্যালুমিনিয়াম কত, লক্ষ্য করো, 13, 1s2, 2s2, 2p6, 3s2, 3p1। সর্বশেষ শক্তি স্তরে তিনটে ইলেকট্রন আছে। অ্যালুমিনিয়ামের পর কি বলো, সিলিকন 14, 1s2, 2s2, 2p6, 3s2, 3p2। সর্বশেষ শক্তি স্তরে 4টি ইলেকট্রন আছে। সিলিকনের পর ফসফরাস 15, 1s2, 2s2, 2p6, 3s2, 3p3। সর্বশেষ শক্তি স্তরে 5টা ইলেকট্রন আছে। সালফার কত, 16, 1s2, 2s2, 2p6, 3s2, 3p4। সর্বশেষ শক্তি স্তরে 6টা ইলেকট্রন আছে। ক্লোরিন 17, 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। এই তৃতীয় পর্যায়ে লক্ষ্য করো, এটা বাদে এই পর্যন্ত হলো তৃতীয় পর্যায়ের মৌল, এদের নিয়ে আমরা আলোচনা করব। তার মধ্যে নিষ্ক্রিয় গ্যাস কি, নিয়ন এবং আর্গন। এদের দুটোর মধ্যে মৌলগুলো নিয়ে আলোচনা করব। নিয়ন এবং আর্গনের, নিয়ন এবং আর্গনের এই দুটোর মধ্যবর্তী মৌলগুলো নিয়ে আমরা আলোচনা করব। লক্ষ্য করো, এখানে সোডিয়াম পরমাণু সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে। কয়টা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন আছে। সে এই একটা ইলেকট্রন ত্যাগ করে নিয়নের গঠন অর্জন করা সহজ না 7টি ইলেকট্রন গ্রহণ করে আর্গনের গঠন অর্জন করা সহজ? 7টি ইলেকট্রন গ্রহণ করলে 11 আর 7 কত হবে, 18। আর একটি ইলেকট্রন ত্যাগ করলে হবে নিয়ন 10 এর গঠন। কোনটা সহজ? তাহলে স্বাভাবিকভাবে একটা ইলেকট্রন
ত্যাগ করাই সহজ। সরি, মার্কারে একটু ডিস্টার্ব করে, কালি নাই। সরি ডিস্টার্ব হওয়ার জন্য, কারণ মার্কার শেষ হয়ে যাওয়ার কারণে। এখন লক্ষ্য করো, ইলেকট্রন যদি ত্যাগ করে সে, তাহলে কিসে পরিণত হবে? সহজেই একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম আয়নে পরিণত হবে। কিসে পরিণত হবে? সোডিয়াম আয়নে। তাহলে সোডিয়াম আয়ন, এখানে তার ইলেকট্রন আছে কয়টি? 10টি, কিন্তু প্রোটন আছে কয়টি? 11টি। তাহলে এ স্বাভাবিকভাবে ইলেকট্রন ত্যাগ করবে। আবার লক্ষ্য করো, ম্যাগনেসিয়ামের সর্বশেষ শক্তি স্তরে কয়টা আছে ইলেকট্রন? 2টি। ম্যাগনেসিয়ামের সর্বশেষ শক্তি স্তরে কয়টি আছে ইলেকট্রন? 2টি। সে 2টি ত্যাগ করে নিয়নের গঠন অর্জন করা সহজ, না 6টি গ্রহণ করে আর্গনের গঠন অর্জন করবে? তো স্বভাবতই সে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের গঠন অর্জন করবে। নিকটবর্তী কে? নিয়ন। তাহলে 2টা ইলেকট্রন ত্যাগ করে কি হবে? ম্যাগনেসিয়াম 2+। ম্যাগনেসিয়াম কি প্লাস? 2+। তেমনি অ্যালুমিনিয়ামের সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে? 3টি ইলেকট্রন আছে। যদি সে 3টি ইলেকট্রন ত্যাগ করে নিয়নের গঠন অর্জন করবে, না 5টি ইলেকট্রন গ্রহণ করে আর্গনের গঠন অর্জন করবে? তো স্বাভাবিকভাবে নিকটবর্তীকে নিয়ন, কাটছে আর্গন আছে, কারণ 3টে ইলেকট্রন সে ত্যাগ করলেই নিয়নের গঠন অর্জন করতে পারে। আর যদি আর্গনের গঠন অর্জন করতে চায়, তাহলে 5টি ইলেকট্রন তার গ্রহণ করতে হয়, যেটা সম্ভব না। তাই এও 3টে ইলেকট্রন ত্যাগ করে অ্যালুমিনিয়াম 3+ উৎপন্ন করবে। অ্যালুমিনিয়াম কি প্লাস উৎপন্ন করবে? 3+। এখন লক্ষ্য করো, 3টে ইলেকট্রন ত্যাগ করে কি অ্যালুমিনিয়াম 3+ উৎপন্ন করবে। এখন মনোযোগ দাও, কিন্তু সিলিকনের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? 4টি ইলেকট্রন আছে। সে 4টি ইলেকট্রন ত্যাগ করে নিয়নের গঠন অর্জন করবে না, বা 4টি ইলেকট্রন গ্রহণ করে আর্গনের গঠন অর্জন করতে পারবে না। ত্যাগ করে কি নিয়নের গঠন অর্জন করতে পারবে না, ত্যাগ করে কি আর্গনের গঠন অর্জন করতে পারবে না। যদি সে, লক্ষ্য করো, এ হলো এই সাইডে কয়টা ইলেকট্রন আছে? পরমাণু আছে 3টি। কয়টি মৌল আছে? 3টি। এই সাইডেও কয়টি মৌল আছে? 3টি। তাহলে সিলিকন কোথায়? দুটিরই মাঝখানে, মাঝামাঝি হওয়ার কারণে যদি সিলিকন ইলেকট্রন ত্যাগ করতে যায়, তাহলে নিয়ন বা আর্গন বলবে আমি কি করলাম, আমার গঠন অর্জন করলাম না কেন? আবার আর্গনের গঠন যদি অর্জন করতে চায়, ইলেকট্রন গ্রহণ করে, তাহলে নিয়ন বলবে আমি কি করলাম, আমার গঠন অর্জন করলাম না কেন? তাহলে সে ইলেকট্রন ত্যাগও করতে পারবে না এত বেশি সংখ্যক, 4টি গ্রহণও করতে পারবে না। তাহলে সে কি করবে? ইলেকট্রন শেয়ার করবে। ইলেকট্রন কি করবে? শেয়ার করবে। এত বেশি সংখ্যক সে ইলেকট্রন ত্যাগও করতে পারবে না, গ্রহণও করতে পারবে না। তাই কি করবে? সে শেয়ার করবে। লক্ষ্য করো, শেয়ারের মাধ্যমে সে বন্ধন গঠন অর্জন করবে, নিষ্ক্রিয় গ্যাসের গঠন অর্জন করবে। লক্ষ্য করো, ফসফরাস কি করবে? সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? 5টি। 5টি ইলেকট্রন সে ত্যাগ করবে না, 5টি ইলেকট্রন সে 3টি ইলেকট্রন সে গ্রহণ করে আর্গনের গঠন অর্জন করবে। 3টি ইলেকট্রন যদি গ্রহণ করে, তাহলে সর্বশেষ স্তরে আছে কয়টি? 5টি। 8টি অর্জন করতে তার 3টি ইলেকট্রন দরকার হয়। তাই স্বাভাবিকভাবে সে 3টি ইলেকট্রন গ্রহণ করবে, ফসফাইড 3- উৎপন্ন করবে। লক্ষ্য করো, আবার কার? সালফারের সর্বশেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন আছে, 6টা ইলেকট্রন আছে। 6টা ইলেকট্রন থাকার কারণে 8টি ইলেকট্রন যদি তার অর্জন করতে হয়, তাহলে 2টা ইলেকট্রন গ্রহণ করা সহজ হয়। ফলে সে গ্রহণ করে 2- উৎপন্ন করবে। যেমন হাইড্রোজেন সালফাইডে দেখাইছিলাম তোমাদের। হাইড্রোজেন সালফাইডে সালফারের যোজনী কত? 2 দেখাইছিলাম, এবং চার্জ কত? -2। ক্লোরিনের লক্ষ্য করো, সর্বশেষ শক্তি স্তরে 7টি ইলেকট্রন আছে। সে 1টি ইলেকট্রন গ্রহণ করা সহজ, না 7টি ত্যাগ করা সহজ? সম্ভবত 1টি ইলেকট্রন গ্রহণ করা সহজ, কারণ প্রতিটা পরমাণু হিসাবে পার্শ্ববর্তী নিষ্ক্রিয় গ্যাসের গঠন অর্জন করতে। এভাবে তোমরা দেখলা যে কারা ইলেকট্রন ত্যাগ করবে, কারা ইলেকট্রন গ্রহণ করবে। ইহা থেকে আমরা একটা স্থির সিদ্ধান্তে উপনীত হলাম, যাদের সর্বশেষ শক্তি স্তরে 1 থেকে 3টি ইলেকট্রন আছে, তারা ইলেকট্রন ত্যাগ করবে। তাদেরকে বলা হয় ধাতু। কি বলা হয়?
ধাতু। আর যাদের সর্বশেষ শক্তি স্তরে 4 অধিক ইলেকট্রন আছে, মানে 5 থেকে 60টি ইলেকট্রন আছে, তারা ইলেকট্রন গ্রহণ করে অষ্টপূর্ণ করবে, তাদেরকে বলা হয় অধাতু। তাহলে ধাতু ইলেকট্রন ত্যাগ করে যে আয়নে পরিণত হয় তাকে বলা হয় ক্যাটায়ন বা ধনাত্মক আয়ন। অধাতু ইলেকট্রন গ্রহণ করে যে আয়নে পরিণত হয় তাকে বলা হয় অ্যানায়ন বা ঋণাত্মক আয়ন। তাহলে ধাতু কি করে? ইলেকট্রন ত্যাগ করে পার্শ্ববর্তী নিষ্ক্রিয় গ্যাসের গঠন অর্জন করে। অধাতু কি করে? ইলেকট্রন গ্রহণ করে, গ্রহণ করার মাধ্যমে সে পার্শ্ববর্তী নিষ্ক্রিয় গ্যাসের গঠন অর্জন করতে পারে। আবার মনোযোগ দিয়ে শোনো, ধাতু সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়, আর অধাতু ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। এভাবে ধাতু ক্যাটায়ন সৃষ্টি করে, অধাতু অ্যানায়ন সৃষ্টি করে। তবে আর মাঝের যেটা সেটা শুধু ইলেকট্রন শেয়ার করতে পারবে সিলিকন, ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ কোনটাই করতে পারবে না। তবে অধাতুর আরেকটি বৈশিষ্ট্য হলো অধাতু ইলেকট্রন শেয়ারও করতে পারবে। অধাতু সমূহ কি করতে পারবে? ইলেকট্রন শেয়ারও করতে পারবে, ইলেকট্রন গ্রহণও করতে পারবে। তাহলে অধাতু সমূহ ইলেকট্রন শেয়ারও যেহেতু করবে আর অধাতু যখন ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে আমরা একটু এখন বন্ধনের সংজ্ঞা দেব। তোমরা লক্ষ্য করলা ধাতু সমূহ ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হলো, আর অধাতু সমূহ ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হলো। এই ধনাত্মক আয়ন আর ঋণাত্মক আয়নের মধ্যে একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ শক্তি কাজ করে, যা মাধ্যমে বন্ধন গঠিত হয়। কি বন্ধন গঠিত হয়? সোডিয়াম ক্লোরাইড, যাকে বলা হয় আয়নিক যৌগ। তাহলে কি বন্ধন বিদ্যমান? আয়নিক বন্ধন বিদ্যমান। তাহলে ইহা থেকে আয়নিক যৌগের সংজ্ঞা কি দিতে পারি বলো? আয়নিক যৌগের সংজ্ঞা দিতে পারি স্থায়িত্ব অর্জনের লক্ষ্যে। কার লক্ষ্যে? স্থায়িত্ব অর্জনের লক্ষ্যে কোন ধাতব পরমাণু তাদের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় এবং সেই ইলেকট্রন কোন অধাতব পরমাণু গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। অতঃপর ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়নের মধ্যে যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে বন্ধন গঠিত হয় তাকেই বলা হয় আয়নিক বন্ধন। যদি অন্যভাবে বলো, ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে বলা হয় আয়নিক বন্ধন, এটাও বলা যায়। তাহলে আবার বললাম, যখন স্থায়িত্ব অর্জনের লক্ষ্যে কোন ধাতব পরমাণু তাদের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় এবং কোন অধাতব পরমাণু সেই ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়, অতঃপর দুটি বিপরীতধর্মী আয়নের আকর্ষণের ফলে যে বন্ধন গঠিত হয় তাকে বলা হয় আয়নিক বন্ধন। এখানে ধাতু কি করে? ইলেকট্রন ত্যাগ করে। অধাতু কি করে? সেই ইলেকট্রনটা গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। এভাবে এই ধনাত্মক আয়ন আর ঋণাত্মক আয়ন পরস্পরকে কি করবে? আকর্ষণ করবে। এই আকর্ষণটা কি? স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, আর ইংরেজিতে বলে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স। ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। মনোযোগ দিয়ে শোনো। তাহলে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন এই মিলে কি হবে? সোডিয়াম ক্লোরাইড, যেটা কি বন্ধন? আয়নিক বন্ধন। আর আসো, সমযোজী বন্ধন কাকে বলে? বলছি যে তাহলে আয়নিক বন্ধনের আরেকটু বৈশিষ্ট্য শোনো। আয়নিক বন্ধন অবশ্যই কি হতে হবে? ধাতু হতে হবে আর অধাতু হতে হবে। ধাতু আর অধাতুর মধ্যেই শুধু আয়নিক বন্ধন গঠিত হবে, অন্য কোথাও গঠিত হবে না। আর ধাতু সমূহের ল্যাকিংস কি? ল্যাকিংস হলো ইলেকট্রন ত্যাগ করতে পারবে কিন্তু গ্রহণ করতে পারবে না। আর অধাতু সমূহের বৈশিষ্ট্য কি? ইলেকট্রন শেয়ারও করতে পারবে আর কি করতে পারবে? তোমার গ্রহণও করতে পারবে। আর সিলিকনের মাঝের যেটা হবে, সিলিকনের বৈশিষ্ট্য হলো এই ইলেকট্রন ত্যাগও করতে পারবে না, কি করতে পারবে? ইলেকট্রন গ্রহণ করতে পারবে, শুধু শেয়ার করবে। আর দুটি অধাতব পরমাণু, তাহলে যারা বুঝলাম শেয়ার করতে পারে কারা? অধাতব পরমাণু। তাহলে সমযোজী বন্ধন, অধাতব পরমাণু তাহলে শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হবে তাকে বলা হয় কি? সমযোজী বন্ধন। তাহলে বলবো কি? দুটি অধাতব পরমাণু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকে বলা হয় সমযোজী বন্ধন। অর্থাৎ স্থায়িত্ব অর্জনের লক্ষ্যে যখন দুটি অধাতব পরমাণু তাদের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকে বলা হবে কি? বলো,
তোমার সমযোজী বন্ধন। এখন মনোযোগ দাও, এই যে ইলেকট্রন ত্যাগের মাধ্যমে পার্শ্ববর্তী নিষ্ক্রিয় গ্যাসের গঠন মানে অষ্টক পূর্ণ করে, এই যে অষ্টক পূর্ণ করার প্রবণতাকে বলা হয় অষ্টক নিয়ম। কি নিয়ম? অষ্টক নিয়ম। এই যে দেখো, লক্ষ্য করলাম যে ধাতব আয়নগুলো কি করলো, পার্শ্ববর্তী নিষ্ক্রিয় গ্যাসের গঠন অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রনের গঠন পূর্ণ করলো, তাই এদেরকে এই নিয়মকে বলা হয় অষ্টক নিয়ম। আর এরা কি করলো, পার্শ্ববর্তী নিষ্ক্রিয় গ্যাস আর্গনের গঠন মানে সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন গ্রহণ করে অর্জন করলো, একে বলা হয় অষ্টক নিয়ম। আর যদি কোনো পরমাণু হিলিয়ামের গঠন অর্জন করতে চায়, লক্ষ্য করো, হিলিয়ামের সর্বশেষ শক্তি স্তরে 2টা ইলেকট্রন আছে, 1s2। এখন লিথিয়াম পরমাণু এর পারমাণবিক সংখ্যা কত? 3। এ 1s2 2s1 এর স্বাভাবিকভাবে একটা ইলেকট্রন ত্যাগ করে লিথিয়াম প্লাজে পরিণত হবে। লিথিয়াম কিসে পরিণত হবে বলো? প্লাজে পরিণত হবে। তাহলে লিথিয়াম প্লাজে যখন পরিণত হবে, লক্ষ্য করো, তাহলে সে কার গঠন অর্জন করলো? 3 থেকে একটা ইলেকট্রন যদি চলে যায় তাহলে কি হয় বলো? লিথিয়াম প্লাস। এই লিথিয়াম প্লাস কার গঠন অর্জন করলো? হিলিয়ামের গঠন অর্জন করলো। এই যে হিলিয়ামের গঠন অর্জন করে একে বলা হয় কি? 2 এর নিয়ম। কি নিয়ম বলো? 2 এর নিয়ম। আবার হাইড্রোজেন পরমাণু এর সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে, 1s1। এর কার গঠন অর্জন করতে হবে? ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হিলিয়ামের গঠন অর্জন করবে। লক্ষ্য করো, এই একটা হাইড্রোজেন পরমাণু এর সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে, যোগ এই একটা হাইড্রোজেন পরমাণু এর সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে। এই দুইটা হাইড্রোজেন পরমাণু পরস্পর যুক্ত হয়ে, লক্ষ্য করো, এখানে ইলেকট্রন দুটো মাঝামাঝি থাকবে, দুই নিউক্লিয়াসে কোথায় থাকবে? মাঝামাঝি থাকবে ইলেকট্রন দুটো। মাঝামাঝি থেকে হাইড্রোজেন অণু গঠন করবে, আবার মনোযোগ দাও, হাইড্রোজেন অণু গঠন করবে, যেটা সমযোজী বন্ধনের মাধ্যমে আবদ্ধ হয়। এভাবে এই বন্ধনের প্রতি উভয় পরমাণুর সমান অধিকার আছে। এই হাইড্রোজেনেরও 2টা, এই হাইড্রোজেনেরও 2টা। এভাবে H2 গঠন করে। কি গঠন করে? H2 গঠন করে এবং হিলিয়ামের গঠন অর্জন করে। এই হিলিয়ামের গঠন যখন অর্জন করতে চায়, তোমাদের নবম দশম শ্রেণীর লেভেলে তোমরা একে বলা হয় কি? 2 এর নিয়ম। কার নিয়ম? 2 এর নিয়ম। এখন তাহলে অষ্টক নিয়ম এবং 2 এর নিয়ম তোমাদের বুঝালাম। আগামী দিন তাহলে তোমাদের আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তোমরা লেকচারটি দেখার জন্য তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি, আর আজকের লেকচারটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো।